তাহলে স্টুডেন্ট আইডি টাইপটা বলা হচ্ছে ইন্টিজার, এখানে 7 বলে দিলাম। সো জি সমস্যা আছে, সেভ হবে না। এবার এখান থেকে ইন্ডেক্সটা করে দেব কি প্রাইমারি, ইন্ডেক্সে এসে করে দেব প্রাইমারি, আর অটো ইনক্রিমেন্ট করে দিলে এটাকে অটো ইনক্রিমেন্ট করে দিতে হবে। কারণ দেখেন আমার এই ফর্মে ফিল্ড আছে কয়টা, 3টা। সো 3টা ফিল্ড থেকে ভ্যালু আসবে, আর আমার এখানে রো আছে, এই কলাম আছে কয়টা, 4টা। তাহলে এই কলামে ডাটা কোথা থেকে আসবে, এটা সিস্টেম থেকে অটো নিবে। এজন্য কি করে দিলাম, অটো ইনক্রিমেন্ট আছে না, এখানে চেক করে দেন, আর ইন্ডেক্সটা করে দেব কি প্রাইমারি। পার্থক্য আছে বলবো, একটু হোল্ড করেন। এবার না, যা যতটুকুন দিছি এতটুকুনি দেখেন, আস্তে আস্তে আরো অনেক কিছুই বলবো, যত সময় যাবে তত বেশি বেশি বলবো। সো স্টুডেন্ট নেম এটা হবে কি ভার্কার, ভার্কার ভার্কার বলে দিলাম 100। তার মানে এখানে 100টা ক্যারেক্টার সে নিতে পারবে। আমি যদি 5টা ক্যারেক্টার নেই বা 20টা ক্যারেক্টার নেই, বাকি জায়গাটা কিন্তু সে ছেড়ে দিবে। ইমেল অ্যাড্রেসটাও এটা আমরা বলে দিলাম ভার্কার, বলে দিলাম 100। ফোন নাম্বার এটাও বলে দিলাম ভার্কার 20। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিফল্ট, তারপরে ওই আমরা অ্যাট্রিবিউট, নাল অপারেটর এগুলো অ্যাডজাস্ট করতে পারি, বাট ওগুলো আমাদের পরে আসবে আর কি। এখন আপাতত যেটা বেসিক লাগবে সেটা হচ্ছে একটা টেবিলের মধ্যে যদি আপনি ইনফরমেশন রাখতে চাই, তাহলে টেবিলে একটা প্রাইমারি কি রাখতে হবে, প্রাইমারি কিটাকে ইন্টিজার টাইপ হবে, লেন্থ দিতে হবে, এবং ইন্ডেক্সে এসে প্রাইমারি বলে দিতে হবে, এবং এটাকে অটো ইনক্রিমেন্ট বলতে হবে। সরি বলেন। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা যখন ফোন নাম্বারের মধ্যে তো আসবে তাই না, ইন্টিজার সংখ্যা আসবে, 01711 এরকম আসবে তাই না, এখানে ইন্টিজার। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ফোন নাম্বারটা যখন কোনো একটা ডেটাবেজের টেবিলের মধ্যে তো ভ্যালু আসবে ইন্টিজার, মানে ইন্টিজার সংখ্যা আসবে, এবং সেই সংখ্যাটা দিয়ে যদি আমার কোনো ম্যাথমেটিক্যাল অ্যাকশন এক্সিকিউট করতে হয়, তখন সেখানে ভার্কার দিলে হবে না, সেখানে দিতে হবে ইন্টিজার। আর যখন কোনো একটা টেবিলের কলামের ভ্যালু ইন্টিজার আসবে, বাট সেটা দিয়ে আমি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করব না, তখন আমি চাইলে সেখানে ভার্কার দিতে পারি। ভার্কার দিলে 1 2 3 4 লেখা যাবে, এবিসিডিও লেখা যাবে, স্ট্রিং হয়ে যাবে আর কি। এখন ঘটনা হচ্ছে যে ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বার দিয়ে কি আমার কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করার দরকার আছে? এজন্য এখানে ভার্কার দিয়ে দিলাম। বাট ধরেন যে প্রোডাক্ট কোয়ান্টিটি 7, মানে প্রোডাক্ট কোয়ান্টিটি কয়টা, 10টা 20টা 100 এরকম হতে পারে। কারণ সেই ক্ষেত্রে তো আমরা কি ইউজ করবো, ভার্কার না ইন্টিজার? কেন? কারণ ওটার সাথে কিন্তু প্রাইসের আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, আমি যদি টোটাল প্রাইসটা বের করতে চাই কখনো যোগ করে। ঠিক আছে, কোন একটা কলামের ভ্যালু ইন্টিজার আসবে, সংখ্যা আসবে, আমি সেটাকে ভার্কারও দিতে পারি, ইন্টিজারও দিতে পারি। কখন ভার্কার দিব, কখন ইন্টিজার দিব। যদি মনে করেন যে ওই সংখ্যাটা দিয়ে আপনি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করবেন অথবা সর্টিং করবেন, তাহলে আপনাকে ইন্টিজার দেওয়া লাগবে। এই ইন্টিজার আপনি যদি ভার্কার দেন, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন না, সর্টিং করতে পারবেন না ওইটা দিয়া। হ্যাঁ যাবে। সো এভাবে আমরা তাহলে ভার্কার কখন হবে, ইন্টিজার কখন হবে, এটা আমরা কিন্তু এভাবে করে নিব আর কি। সো এবার তাহলে দেখেন প্রত্যেকটা কলামের মধ্যে টাইপ এবং লেন্থ আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভার্কার হচ্ছে এক পার ক্যারেক্টারের জন্য 1 বিট জায়গা নেয়, আর ইন্টিজার পার ক্যারেক্টারের জন্য 2 বিট জায়গা নেয়। ইন্টিজার আর ভার্কার হিসাবটা একটু আলাদা। সো দেখেন এবার আমরা এতটুকুন করছেন না, এতটুকুন করার পর সেভে ক্লিক করেন। এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ইনিশিয়ালি কাজ করতে করতে হয়ে যাবে, হচ্ছে যে একটা থাকবে কি প্রাইমারি কি, সেটা টাইপ ইন্টিজার, একটা লেন্থ দিতে হবে,
লেন্থটা আমরা কিসের উপর বেস করে দিব, কতগুলো রো হতে পারে তার উপর বেস করে। ধরেন আপনারা একটা ক্যাটাগরি টেবিল তৈরি করবেন, টিপিএল ক্যাটাগরি, সেখানে কতগুলো রো হতে পারে? ধরেন যে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি কোনটা? বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, এই সমস্ত কোম্পানিরা বিজনেস করে, এদের কত কত ক্যাটাগরি প্রোডাক্ট আছে বলেন? কত হবে? ক্যাটাগরির কথা বলতেছি, প্রোডাক্ট না। ক্যাটাগরি তো বুঝছেন, যেমন ইলেকট্রনিক্স একটা ক্যাটাগরি, তারপরে ফেব্রিক্স একটা ক্যাটাগরি, তারপরে রিয়েল এস্টেট একটা ক্যাটাগরি। এরকম কতগুলো ক্যাটাগরি হবে সর্বোচ্চ? 100টা হবে? হ্যাঁ, 20-30টার বেশি আসলে কি হবে? ওটা তো একটা ক্যাটাগরি যাচ্ছে। প্রোডাক্ট তো ধরেন যে অনেকগুলা আছে, প্রোডাক্টের হিসাব আলাদা, বাট ক্যাটাগরি কথা বলতেছি। তাহলে আমি যদি এখানে ধরেন দেই 7, তাহলে ক্যাটাগরি তৈরি করা যাবে 1 কোটি। তাহলে খামাখা এত জায়গা নষ্ট করে লাভ আছে? তাহলে আমি এখন কত দেবো? যদি এটা হয় টিপিএল ক্যাটাগরি, তাহলে কত দিলে বেস্ট হয়? 2। তাহলে 2 দিলে কতগুলো ক্যাটাগরি তৈরি করতে পারবে? 99টা, গুড এনাফ। যদি 3 দেই তাহলে 999টা তৈরি করতে পারবে, 1000টা তৈরি করতে পারবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং এই ইন্টিজারকে আমাকে করে দিতে হবে ইন্ডেক্সে এসে প্রাইমারি অটো ইনক্রিমেন্ট করে দিবেন। এবার বাকি যেগুলো থাকবে সেগুলো ডাটা টাইপের উপর বেস করে, কোনোটা হবে ভার্কার, টেক্সট, ডেট, টাইনি ইন্টিজার, হ্যাঁ, তারপরে ফ্লোট হতে পারে, ডবল হতে পারে, তারপরে ডেট টাইম স্ট্যাম্প হতে পারে। এগুলো আস্তে আস্তে দেখবেন, অনেক কিছু আমরা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত যারা থাকবেন তারা অনেক কিছুই পাবেন। ঠিক আছে, ঘটনা হচ্ছে যে এই সামনের দুজন কই আছে? একজন আছে। আপনার পাশের জন কই? হ্যাঁ, কি বসার জন্য এখানে? হ্যাঁ, রাইট, ওই ছেলেটা তো মোটামুটি ভালোই ইয়ে হবে। জাহিদ আসে নাই তাই না? দাঁড়ানোর ব্যবস্থা আমি নিতেছি, ওর ব্যবস্থা আমি দেখতেছি। আপনি যেখানে বসছেন ওই কম্পিউটারের সমস্যা আছে। আপনার নাম কি? ওই কম্পিউটার প্রবলেম আছে, আপনি সময় থাকতে চেঞ্জ করতে পারেন, যেহেতু ফাঁকা আছে। ওই কম্পিউটারের প্রবলেম আছে, তারপরে আরো একটা কম্পিউটার প্রবলেম আছে। কোনটা? হ্যাঁ, ঠিক হয়ে গেছে, নাইস, ঠিক করছে। এদিকে আসে নাই কে? সবাই আসছে? আলিফলা আমার একটা প্রবলেম ছিল, আমার কোনো সিট নেই, কম্পিউটার নেই, একদিন এক জায়গায় বসতে তখন আবার সিট সাইডে দিতে হচ্ছে। হ্যাঁ, আপনি জায়দের সিটে বসে যান, জায়দা আসলে ওরা একটা ঘুষি দিবেন, ঠিক আছে? আপনি হচ্ছেন, আপনার বাসা হচ্ছে ধরেন কোথায় আমি বলে দিই, ধরেন কাশ্মীর, বুঝছেন? আপনার একবার ইন্ডিয়া ধরে টানবে, একবার পাকিস্তান ধরে টানবে। আচ্ছা, আপনি যখন যেখানে জায়গা পাবেন তখন সেখানে বসে যাবেন, এটা হইতেছে আপনার। ভালো কথা, উঠাই দেন না, আপনি ছেড়ে দেন, ঠিক আছে? যে ঠিক আছে বাবা তুমি করো, বোঝেন নাই? কেউ আসলে আপনি ছেড়ে দিবেন, বাবা তুমি করো, আমি দেখি কার কোন সমস্যা, বুঝছেন নি? সো টেলিভিশন ছবিটা খুব দেখতেছি কয়েকদিন, ভালো লাগতেছে। ফারুকি, হ্যাঁ বলছিলাম টেলিভিশন না, এটা চলে, অল টাইম চলে, বাসায় এগুলো চলে। আমি আমার কাজ করি, ওদিক দিয়ে চলে। এনিওয়ে দেখেন, সো আমাদের স্টুডেন্ট আইডি, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, 4টা ফিল্ড কিন্তু আমরা তৈরি করলাম। সো কি সমস্যা? ইনকারেক্ট কলাম নেম মানে আরো একটা ছেলে আসে নাই, আর একজন আসে নাই, যে ওর পাশে একটা মেয়ে বসে।
সো এতটুকুন জিনিস আমাদের আপাতত মনে রাখলে হবে। তারপর আস্তে আস্তে আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি বিষয় কিন্তু চলে আসবে যে একটা কলামকে আমার প্রাইমারি কি করতে হবে, বাকি কলামগুলোর ভ্যালুর উপর বেস করে কখনো ভার্কার, কখনো টেক্সট, কখনো এটা এটা সেটা হবে আর কি। সো এবার আমরা সেভ দিয়ে দিব, এতটুকু যদি হয়ে যায় আমরা সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর দেখেন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। সো টেবিলের নাম দেখতে পাচ্ছি টিবি স্টুডেন্ট। যখনই কোনো একটা টেবিল ক্রিয়েট করবেন, টেবিল ক্রিয়েট করার পর টেবিলের উপর ক্লিক করে স্ট্রাকচারে যাবেন, টেবিলের উপর ক্লিক করে স্ট্রাকচারে আসবেন। কি হচ্ছে না? কার হচ্ছে না? কি সমস্যা? আপনার পাশের জনের কি হয়েছে? দেখেন তো ওনার কি সমস্যা। ইনকারেক্ট টেবিল নেম আসবে কেন? টেবিল তৈরি করার পর যখনই কোনো টেবিল তৈরি করবেন, টেবিল তৈরি করার পর টেবিলের উপর ক্লিক করে স্ট্রাকচারে আসবেন, এসে দেখবেন যে আমি কি করলাম আর এখানে কি আসলো। সবাই দেখেন আপনাদের এই স্টুডেন্ট আইডি প্রথম যে কলামটা আছে এর নিচে দেখেন একটা দাগ অথবা কারো কারো এখানে একটা তালা চাবি আছে। সো এটার মানে হচ্ছে কি নিচে একটা আন্ডারলাইন অথবা তালা চাবি, মানে এটা হচ্ছে প্রাইমারি কি। হ্যাঁ, প্রাইমারি কি। এবং এখানে দেখেন এরপরে বলা আছে টাইপ ইন্টিজার 3, যা দিয়েছেন তাই এখানে আসছে কিনা। এরপরে এক্সট্রা এখানে কি লেখা আছে? অটো ইনক্রিমেন্ট। এটা না থাকলে কিন্তু হবে না। সমাধান হয়েছে? সবার পিছনে আপনার হয়েছে? ওনার আচ্ছা করে বোরহানুদ্দিন সাহেব হয়েছে আপনার?
আপনি কিন্তু ও শিট শিট শিট। আচ্ছা, আপনাদের সামনে সোমবার দিন একটা পরীক্ষা হবে। এই আপনি 23 নম্বর পেয়েছেন না? আপনি ফোন দিয়েছিলেন আমারে? আপনি আপনাদের গ্রুপে আছেন? ওপেন করেন, গ্রুপে দেন, সামনের সোমবার দিন পরীক্ষা হবে। ভুলে গেছে বলতে, সামনের সোমবার দিন আপনাদের একটা রিটেন পরীক্ষা হবে, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষা পিছানো যাবে না, পরীক্ষা সোমবার দিনই হবে। পরীক্ষাটা হচ্ছে HTML, CSS এবং PHP এর অপারেটর পর্যন্ত। HTML, CSS এবং PHP এর অপারেটর, এই তিনটা HTML, CSS এবং PHP অপারেটর, এই তিনটা টপিকসের উপর পরীক্ষা হবে আগামী সোমবার। সমস্যা থাকলে আইসেন না, এর ছাড়া কোনো সমাধান নেই আমার কাছে। আচ্ছা, ঢুকছেন? দিয়ে দেন যে স্যার ভুলে গেছিল বলতে, এখন বলে দিছে। আগামী সোমবার সকাল 8টায়, আর আপনাদের হচ্ছে 2টায়, সরি 2টায় তো না, কয়টা? 11টায়। 11টায় HTML, CSS পরীক্ষা হবে হচ্ছে MCQ এবং রিটেন দুই টাইপেরই হবে। এটা হচ্ছে বিষয়। আর কোশ্চেন খুব সহজ আসবে, যা আসবে সবই পারবেন, সবই পাবেন ইনশাল্লাহ। HTML কি, HTML এর ভার্সন কয়টা, HTML কে বানাইছে, HTML দিয়ে কি করে, এগুলো হবে যাবে আসবে আর কি কিছু। এরপরে আসতে পারে, হ্যাঁ হ্যাঁ, আমি থাকলে কোনো লাভ নাই, ওই দিন আমি একটু অন্যরকম হয়ে যাব। আর পরীক্ষার সময় কিন্তু কম্পিউটার সব বন্ধ থাকবে। পরীক্ষা হবে হচ্ছে আপনার 11টা থেকে সর্বোচ্চ 1:30টা, সর্বোচ্চ 11টা থেকে 1:30টা। ক্লাস হবে আধা ঘন্টা। তাহলে আপনি এটা দিয়ে চলে যেতে হবে, অথবা সকালে বেঁচে এসে দিতে পারেন, ঠিক আছে? 8টা থেকে। এটা হচ্ছে HTML, CSS, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ তো না, সরি, PHP অপারেটর, তিনটা পরীক্ষা হবে থেকে আপনার 11টা থেকে শুরু হবে আর কি। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসবেন। আর কি কি আসবে তা তো বলে দিলাম, HTML কি, কি করে এটা দিয়ে, কে বানাইছে, কবে বানাইছে, ভার্সন কিছু আছে কিনা। তারপরে আসতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডিজাইনের মধ্যে পার্থক্য কি, বা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, এগুলো টুকটাক আসতে পারে কোশ্চেন আর কি। তারপরে আসতে পারে হচ্ছে CSS কি, CSS এর সিনট্যাক্স কি, সুডো ক্লাস কি, সুডো এলিমেন্ট কি, হ্যাঁ এগুলো কিন্তু আসতে পারে। সো আমাদের তাহলে ফর্ম রেডি। এবার ডেটাবেজে আমরা টেবিল তৈরি করতে পারলাম। সো যেটা বলতেছিলাম যে টেবিল তৈরি করার পর টেবিলে ক্লিক করতে হবে, ক্লিক করার পর স্ট্রাকচারে এসে দেখবেন যে আপনি কি করলেন আর কি হইলো। সো যদি কোনোটা প্রবলেম হয়, এখান থেকে কিন্তু আমরা যে চেঞ্জ আছে বাম পাশে দেখবেন, চেঞ্জে ক্লিক করলে কিন্তু রোটাকে আমরা পেয়ে যাবো। পেয়ে এখান থেকে সাপোজ ছিল 100, করে দিলাম 50, সেভে ক্লিক করলাম। দেখেন আমার এই কলামটা কিন্তু এডিট হয়ে গেছে। দেখেন স্টুডেন্ট নেম ভার্কার আগে ছিল 100, এখন করে দিলাম 50। এইভাবে করতে পারবো। সেম একইভাবে আমরা ড্রপও করতে পারবো। আবার যে মোরে দেখেন এখানে প্রাইমারি কি, ইউনিক কি, চেক বক্স স্পেশাল, এগুলো অনেক কিছু করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, রোটা থাকবে না। সো এইভাবে আমাদের টেবিলটা হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এই টেবিলের মধ্যে আমরা ডেটা ইনসার্ট দেব ফ্রম দিস কি বলবো পেজ। এবার আমরা আমাদের HTML ফাইলে চলে আসি, PHP ফাইলে। এখানে এসে আমরা প্রথমে ইনপুটগুলো চেক করব।
যেহেতু ফর্মের মেথড বলা আছে পোস্ট, সো ইনপুটগুলো আমাদের পোস্টে চলে যাবে। আমরা পোস্টের মধ্যে কিভাবে যায় এটা একটু দেখতে চাচ্ছি। সো স্টুডেন্ট নেমের ওখানে বললাম অনন্ত জলিল, এখানে দিলাম এইটা, ফোন নাম্বারের মধ্যে দিয়ে দিলাম এইটা, এইভাবে কিন্তু আসতেছে। তার মানে আমার এই ইনপুট বক্সের যে নেমটা ছিল স্টুডেন্ট নেম, তার এগেনস্টে এখানে যেটা দিছিলাম সেটা চলে আসছে। সেমভাবে বাকিগুলোও আসছে, তো ইনপুটগুলো ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড জব হচ্ছে এই ইনফরমেশনগুলো এখান থেকে চলে যাবে কোথায়, ডেটাবেজে। সো এই এখান থেকে নিয়ে ডেটাবেজে সেভ করবে, এই কাজটা কি করবে, একটা ফাংশন, কারণ আমরা ফাংশন দিয়েই এই ডেটাবেজ সেভের কাজটা করব। সো প্রথমে তাহলে একটা ফাংশনের ডেফিনেশন দিয়ে নিচ্ছি। ফাংশন কি হবে বলেন তো, সেভ স্টুডেন্ট। ফাংশন তো আবার নিজে নিজে কোনো কিছু করতে পারে না, তাকে কি করতে হয়, কলিং করতে হয়। সো ফাংশনের একটা ডেফিনেশন দিয়ে দিলাম, ফাংশনের একটা কলিংও দিয়ে দিলাম। তাহলে কিন্তু দেখেন এখন আমাদের সেভ স্টুডেন্ট ফাংশন যখন কল হচ্ছে, এই ফাংশনটা কি করবে, স্টুডেন্টদের ইনফরমেশন সেভ করবে। সেই ইনফরমেশনগুলো কোথা থেকে আসবে, প্যারামিটারের মধ্যে পাস করতে হবে না, $_post ফাংশন কল করার সময় পোস্ট দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম বলেন তো, কারণ যখন আমি সাবমিটে ক্লিক করব, সেভ স্টুডেন্টে ক্লিক করব, তখন সমস্ত ইনফরমেশন কোথায় যাবে, পোস্টের মধ্যে। এই জন্য যখন ফাংশন কল করলাম বললাম যে এর মধ্যে যা আছে এগুলো সব সেভ করো। এবার ফাংশনের ডেফিনেশনে এসে কি করতে হবে, একটা ভেরিয়েবল দিয়ে রিসিভ করতে হবে না, আমি ডেটা দিয়ে রিসিভ করলাম। তাহলে বলেন তো এবার ডেটাটা কি আমার সিঙ্গেল ভেরিয়েবল না রে, তাই না? সন্দেহ আছে আপনার, আছে? আচ্ছা, তাহলে এভাবে কাজ করতেছে কেমন। এবার আমরা এখানে এসে প্রথমে যেটা করতে হবে আমাদের, addStudent.php এইটা একটা আলাদা ফাইল, আর phpMyAdmin এটা একটা আলাদা ফাইল। সো দুটো আলাদা ফাইলকে একসাথে কাজ করতে হলে কি করতে হয়, আগে তাদের মধ্যে কানেকশন দিতে হয় না। আমরা যেমন HTML এর যখন প্র্যাকটিস করতেছিলাম তখন কি হচ্ছিল, HTML ফাইল এবং CSS ফাইল যদি একসাথে কাজ করতে হয় তাহলে হেডের মধ্যে তাকে আগে কি করতে হতো, লিংক করতে হতো। সো এই তাহলে এই addStudent.php এই ফাইলটা আর ডেটাবেসটা যদি একসাথে কাজ করতে চায় তাহলে দুজনের মধ্যে আগে কি করতে হবে, কানেকশন দিতে হবে। সো তাহলে ফাংশনের মধ্যে সে প্রথমেই সে এখান থেকে ইনফরমেশনগুলো বের করে ডেটাবেসে সেভ করার আগে যেখানে সেভ করবে তার সাথে তাকে কানেকশন এস্টাবলিশ করতে হবে। সো পিএসপির কোনো একটা ফাইলের সাথে MySQL ডেটাবেস সার্ভার কানেক্ট করার জন্য MySQL_query অথবা MySQL_i_query এই ফাংশনগুলো ইউজ করা হয়। MySQL connect এই ফাংশনটা আমরা ইউজ করব। সো আমরা MySQL দিয়েও করতে পারি, MySQL_i দিয়েও করতে পারি। MySQL_i-টা MySQL এর চাইতে বর্তমানে বেশি ইউজ হচ্ছে, MySQL-টা ডেপ্রিশিয়েট হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
এজন্য আমরা MySQL আই দিয়ে প্র্যাকটিসটা করব। আমরা প্রথম প্রথম 12টা ব্যাচ পর্যন্ত MySQL দেওয়া গেছে। আমরা ওই 15 নম্বর ব্যাচ থেকে শুরু করছি MySQL আই। তো ফাংশনটার নাম হচ্ছে MySQL i_connect। এই ফাংশনটা মাধ্যমে এই ফাংশনটাই কোনো একটা PHP ফাইলের সাথে ডেটাবেস সার্ভার কানেক্ট করার জন্য ইউজ হয়। এবার এই ফাংশনের মধ্যে 3টা প্যারামিটার দিতে হয়। একটা হচ্ছে আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হব তার হোস্ট নেম, আর একটা হচ্ছে আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হব ওই ডেটাবেস সার্ভারের ইউজার নেম, আর একটা হচ্ছে আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হব ওই ডেটাবেস সার্ভারে ঢোকার জন্য যদি পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ডটা। সো হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এই 3টে ইনফরমেশন আমার দরকার কোনো একটা ডেটাবেসের সাথে কানেক্টেড হওয়ার জন্য। তাহলে MySQL ডেটাবেসের সাথে আমরা কানেক্টেড হতে চাচ্ছি MySQL। সো MySQL ডেটাবেসের হোস্ট নেম হচ্ছে কি? লোকাল হোস্ট। MySQL সার্ভারের ইউজার নেম হচ্ছে রুট। এবার MySQL সার্ভারে ঢোকার জন্য পাসওয়ার্ড লাগছে কার কার? কারো কি পাসওয়ার্ড লাগছে? তাহলে এটা কি হবে? এটা কিন্তু এরকম দিলে হবে না, একটা এমটি স্ট্রিং পাবে, এরকম হবে আর কি। এটা কিন্তু এরকম না, এই যে ডাবল কোটেশন না, এটা না, কিন্তু দুইটা সিঙ্গেল, এটা একটা, মানে এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই যে একটা, এই যে একটা, দুইটা, এবং দুইটার মাঝখানে কি নাই? কোনো স্পেস নাই। সো এই ফাংশনটা 3টা প্যারামিটার ইউজ করে যদি কানেক্ট করতে পারে তাহলে ওই সার্ভারের সম্পর্কে ডিটেলস ইনফরমেশন একটা অ্যারে আকারে রিটার্ন করে, আর যদি না করতে পারে তাহলে ওই অ্যারেটা রিটার্ন করে, একটা ফাঁক অ্যারে রিটার্ন করে। কি বললাম বলেন তো? এই ফাংশনটা এই 3টা প্যারামিটার ইউজ করে যদি কানেক্ট করতে পারে তাহলে কি রিটার্ন করে? ওই সার্ভারের স্পেশাল কিছু বিষয় সম্পর্কে একটা অ্যারে রিটার্ন করে। আর যদি কানেক্ট করতে না পারে, ইনফরমেশনগুলো যদি ভুল হয়, তাহলেও একটা অ্যারে রিটার্ন করে, বাট সেখানে কি থাকে? কিছুই থাকে না, ফাঁকা অ্যারে রিটার্ন করে। তাহলে আমি সেই অ্যারেটাকে দেখতে চাচ্ছি, তাহলে কি করা যায় বলেন তো? একটা ভেরিয়েবলের মধ্যে আগে রাখতে হবে। আমি বললাম db_connect। তাহলে db_connect এটা কি একটা সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে? বোঝার উপায় আছে? ইকো দেন তো db_connect, দেখেন কি আসে, দেখেন তো কি আসে। কি আসে? ফ্যাটাল এরর, খতরনাক এরর সবচেয়ে। তাহলে ফ্যাটাল এরর কখন আসে? অ্যারে টু স্ট্রিং কনভার্সন, তাই না? তার মানে এটা কি? db_connect এটা কি? এটা একটা অ্যারে। অ্যারে কে এভাবে প্রিন্ট করা যায়? প্রিন্ট করতে গেলে কি করতে হয়? ভুলে গেছেন আশা করি। ইকোর পরে এখানে কি দিবেন? প্রি, এরপরে বারডাম বা প্রিন্টার। বারডামটা অনেক বেশি অ্যাক্সেস আর কি, একবারে এত কিছু দরকার নেই, প্রিন্টার হলেই হয়। তখন বারডাম ইউজ করুন, লাগে না, খুব কম লাগে, খুব কম। এবার দেখেন কি দেখায়। কি দেখাচ্ছে? সুন্দর তো বুঝলাম, কেমন ফর্সা না উজ্জ্বল শ্যামলা না ধবধবে কালো? কি দেখাইতেছে বলেন তো কেউ একজন? মেলা কিছু দেখাচ্ছে না?
আমি একটু দেখি কি দেখাচ্ছে। এখানে এসে ইন্টার দিলাম, দেখেন MySQL I অবজেক্ট affected row 0, কোনো রো সে খুঁজে পায় না কোনো টেবিলে। ক্লায়েন্ট ইনফরমেশন, রাইট। সো এখানে ফিল্ড কাউন্ট 0, হোস্ট ইনফরমেশন কি আছে, লোকাল হোস্ট ভায়া TCP IP, এই যে হোস্টের নাম কি, লোকাল হোস্ট, ঠিক আছে। এরপরে সার্ভারের ইনফো, এই যে সার্ভার ইনফো, সার্ভারের ভার্সন, এটা কি সার্ভারের ভার্সন, এটা কি, এটা ভার্সন, এটা এভাবে হয়েছে। এবার ধরেন একটু ইচ্ছা করে একটা কাজ করেন, এখানে কোনো একটা ইনফরমেশন একটু ভুল দেন, ধরেন এই পাসওয়ার্ডের এখানে আপনি একটা 1 2 3 দিয়ে দেন, এটা পাসওয়ার্ড দিয়ে দেন। এবার দেখেন তো অ্যারেটা কি আসে। প্রথম কথা হচ্ছে আমার অ্যারেটা কি আসে, ফাঁকা, তাই না? চেক করি, অ্যারেটা কি আসছে, ফাঁকা, এবং একটা ওয়ার্নিং দেখাচ্ছে MySQL I connect ইউজিং পাসওয়ার্ড ইএস, কিসের জন্য, root@localhost, এই ইউজারের জন্য পাসওয়ার্ড ইএস দেওয়া আছে, এটা কি অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেসটা করতে পারতেছে না, ঠিক আছে। এবং অ্যারেটাও কি আমার ফাঁকা, তারপর এখান থেকে একটা ডিসিশন নেওয়া যায় না যে এর মধ্যে যদি কোনো কিছু আসে তার মানে কি কানেক্টেড, আর যদি কিছু না আসে তার মানে কি গন্ডগোল আছে কোনো এক জায়গায়। তার মানে এই ভেরিয়েবলের মানের উপর বেস করে আমি একটা ডিসিশন নিতে পারি না। তাহলে এখন ধরেন ডিসিশনটা কিভাবে নিব, আমি বললাম যে ইফ যদি কানেক্টেড হয়, এখানে কি দিয়ে দিব, ইকো ডেটাবেস সার্ভার কানেক্টেড, আর এলস এর মধ্যে এসে বললাম যে মারা যাও, কানেকশন ফেল, এবং কি কারণে ফেল হলো সেটা বের করার জন্য MySQL I_error এর মধ্যে db_connect এই এটা দিয়ে দিতে হবে। ডাইট হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের কাজ হচ্ছে যখন এর মধ্যে যা আমি দিয়ে দিলাম এটাকে দেখাবে, এবং এই এররটা কি কারণে হয়েছে এই ফাংশনে সে রিটার্ন করবে, এবং তারপরে কম্পাইলারকে সে আর এক্সিকিউট করতে দিবে না, তাকে এখানে থামায় দিবে। আর আমি যদি ডাইনা দিয়ে ইকো দিতাম তাহলে এটা সে দেখাইতো, এবং এরপরেও সে কি করতো, কাজ করতো। দরকার নাই তো, ভুলে লেখার দরকার আছে, এই জন্য ডাই দিয়ে দেওয়া হয়েছে। এখন এই প্রোগ্রামটাকে সেভ করে আমরা যদি ব্রাউজারে যাই, দেখেন কি হয়, কি দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে কানেকশন ফেল, দুইটা ওয়ার্নিং দেখাচ্ছে যে root@localhost.com ইউজিং পাসওয়ার্ড ইয়েস, তাই না? সো এবং এখানে MySQL I access parameter 1 to be MySQL I, এটা কেন দেখাচ্ছে, সো দুইটা ওয়ার্নিং দেখাচ্ছে আর কি। যাই হোক, তাহলে কারণ কি, কারণ এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, সো পাসওয়ার্ডটা এবার রিমুভ করে দেন। পাসওয়ার্ডটা যদি রিমুভ করে দেয় তাহলে ইনফরমেশন ঠিক আছে, ও কাজ করতে পারবে। এখানে কি একটা অ্যারে আসবে, ইফ অ্যারে মানে কি ট্রু, ইফ ট্রু মানে ভিতরে ঢুকবে, কি দেখাবে, কানেক্টেড ডাটাবেস সার্ভার। এজন্য খেয়াল করছেন এখানে ডাই দেওয়ার কারণে কি হয়েছিল, নিচে কিন্তু আর কিছুই আসে নাই, ফর্ম টর্ম কিছুই আসে নাই, ওখানে থামাই দিছে। আর এবার যদি যাই
এখানে আমাকে দেখাচ্ছে ডেটাবেস সার্ভার কানেক্টেড। তার মানে ইনফরমেশনগুলো ঠিক আছে, ডেটাবেস সার্ভারটা কানেক্টেড হয়েছে, তাই না? কয়জনের কানেক্টেড হয় নাই? মিথ্যা কথা বলেন না, একজনের হয় নাই। আর কার? 2 জনের। আপনি পারবেন ওনারা ঠিক করতে? দেখেন তো কি হয়েছে। এই আপনার নাম জানি কি ভুলে গেছি। হ্যাঁ, সানগ্লাস আপনি ওয়াহিদ, আপনি দেখেন তো পিছনে ওনার কি হয়েছে। যান, উঠে যান। পিছনে আপনাদের 2 জনের হয়েছে? হ্যাঁ, বুঝি নাই। কাজ হয়েছে কি তাই বলেন, বুঝে যাবেন, সমস্যা নাই। নাকানে চুবানি খাইতে খাইতে সাঁতার শিখে যাবে, বাট সাঁতার শিখে কখনো পানিতে লাফ দিয়ে যাবে না, বুঝছেন নি? আপনি কি এমন কারো দেখছেন যে সাঁতার শিখে তারপর পানিতে লাফ দিচ্ছে? পাইছেন কাউরে? কথা কর না কেল্লাই, পাইছেন নি? মানে বালিশ লাগবে বলে ভালো হইতো না। টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমান, ভালো লাগবে। ঠিক আছে, ক্ষুধা লাগলে নিচে কিছু খাই আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে অনেক হোটেল আছে, পর্দা টানানো আছে, কেউ দেখবে না, সমস্যা নেই। লোক চক্ষুর অন্তরালে যায় খাওয়া দাওয়া করে আসবেন। হয়েছে? কি বলেছিল? বানানো বলছিল। আচ্ছা, গুড। আপনার হয়েছে? আচ্ছা, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে চাচ্ছি এই পিএসপি ফাইলটাকে। ঠিক আছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমরা এই পিএসপি ফাইলটাকে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে চাচ্ছি। তো কি করা লাগবে? রুলস, নিয়ম হচ্ছে এই ফাংশনটি ইউজ করা লাগবে, mysqli_connect। এই ফাংশনটার মাধ্যমেই আমরা কোনো একটা পিএসপি ফাইলকে মাইএসকিউএল ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে পারি। আপনাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে, ভাই ধরে যে পিএসপির কোনো একটা ফাইলের সাথে ডেটাবেস সার্ভার কানেক্টেড করতে হলে কোন ফাংশন ইউজ করতে হয়। আশা করি পারবেন না। mysqli_connect। এবার এই ফাংশনটা কানেক্ট করার জন্য 3টা প্যারামিটার ইউজ করতে হয়। একটা হচ্ছে কি, আমি যে সার্ভারের সাথে কানেক্টেড করতে যাচ্ছি লোকাল হোস্টটা কি বলেন তো? ওই সার্ভারের কি, এটা হোস্ট নেম। ওই সার্ভারের হোস্ট নেম, রুট, এটা কি ইউজার নেম। আর এখানে পাসওয়ার্ড কিছু না, এই জন্য কি ব্ল্যাঙ্ক। আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে যাচ্ছি ওই ডেটাবেস সার্ভারের হোস্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই 3টা প্যারামিটার যখন ঠিক থাকবে তখন এই ফাংশনটা ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে পারবে। রিটার্ন করবে কি, একটা অ্যারে। ওই সার্ভারের সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন আমরা দেখলাম কিছুক্ষণ আগে। আর কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু থাকা মানে কি, ট্রু। ইফ এর মধ্যে ভ্যালু থাকবে কখন, যখন সব ঠিকঠাক থাকবে। ইফ ট্রু মানে ভিতরে ঢুকবে, ঘটনা ঘটবে। আর এর মধ্যে ভ্যালু কখন আসবে না, যখন এখানে গন্ডগোল আসবে। কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যখন ভ্যালু থাকবে না তখন ইফ ফাঁকা মানে কি, ফলস, ভিতরে ঢুকবে না। এখানে আসবে, এখানে এসে বলবে যে কানেকশন ফেল, বা আপনি এখানে লিখে দিতে পারেন আমার কোনো দোষ নাই, সব ঠিক আছে কিন্তু কাজ করে না। এটা লিখে দিলেও কোনো সমস্যা নাই। এরপরে এখানে কি লিখে দিবেন, mysqli_error। না, আজকে সকালে একজন লিখে দিছে এরকম যে আমার কোনো দোষ নাই, সব ঠিক আছে কিন্তু কাজ করে না। ঠিক আছে, কিরকম শয়তান, চিন্তা করেন। সো ক্রিয়েটিভ না। আচ্ছা, সো কানেকশন ফেল mysqli_error। এখানে db_connect দিয়ে দিলাম। এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বলেন তো? এটার মধ্যে কিন্তু হোস্ট নেম, ইউজার নেম, রুট সবই আছে এই ভেরিয়েবলটার মধ্যে, তাই না? ওকে, সো এটার মধ্যে ওই সার্ভারের সমস্ত ইনফরমেশন আছে। অ্যাকচুয়ালি আমি যদি এটা বলি ডিরেক্ট এগুলো আছে তাহলে ভুল হবে, বাট আমি সার্ভারের সমস্ত ইনফরমেশন কিন্তু এর মধ্যে আছে। সো এই ফাংশনটা এই প্যারামিটারটা ইউজ করে আমাকে রিটার্ন করবে। আমি যদি এটা না দেই তাহলে কিন্তু এরর হবে, এটা দিতে হবে। হ্যাঁ,
সো এই কাজটুকুন দিয়ে তাহলে কি করলাম, ডেটাবেস কানেক্টেড করলাম। এখন আমরা যে ডেটাবেসের সাথে কানেক্টেড করলাম, ডেটাবেস সার্ভারের সাথে, দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে ডেটাবেস সার্ভার। এই দুইটার মধ্যে পার্থক্য কি, নাকি দুইটা একই জিনিস? ডেটাবেস সার্ভার আর ডেটাবেস দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? সার্ভারের আন্ডারে অনেকগুলো ডাটাবেস থাকে। কে কইছে আপনার এই কথা? এই যে এখানে আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার সাথে কি একমত সবাই? আচ্ছা, তার মানে কি ডেটাবেস সার্ভারে কি থাকবে, অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। তাহলে আমরা তো ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হইলাম, এখন আমরা কোন ডেটাবেস নিয়ে কাজ করব সেটা ঠিক করতে হবে না? এখন আমাদের এই ডেটাবেস সার্ভারের মধ্যে আমার এখানে অল্প কয়েকটা আছে, আপনাদের তো কোটি কোটি আছে। সো আমরা যে ডেটাবেসের সাথে কাজ করব সেই ডেটাবেসটা এবার সিলেক্ট করতে হবে। এখন সিলেক্টের কাজটা কখন করব? যদি ডেটাবেস কানেক্টেড হয় তারপরে সিলেক্ট করব নাকি অন্য সময় করব? কানেক্টেড হলেই না করব, কানেক্টেড না হলে তো কোনো কথাই নাই। কানেক্টেডই হয় নাই, সিলেক্টেড আর কেমনে করবেন নাকি? তাহলে এই জায়গায় এসে এই যে যদি কানেক্টেড হয়, এবার ডেটাবেস সার্ভার কানেক্টেড এই লেখাটা দরকার নাই, এটা তো জাস্ট এমনি লিখলাম। এবার এখানে এসে আমরা ডেটাবেস সিলেক্ট করব। সো মাইএসকিউএল ডেটাবেস সার্ভারের কোনো একটা ডেটাবেসকে কোনো একটা পিএসপি ফাইল থেকে সিলেক্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করতে হয় তার নাম কিন্তু আমরা অনেকে জানি, MySQL i_selectdb। এই ফাংশনটার মধ্যে প্যারামিটার কয়টা ইউজ করতে হয়? দুইটা কম এক হালি, মানে দুইটা। সো প্রথমটা কি, লিঙ্ক, অর্থাৎ ডেটাবেসের কানেকশনটা। তাহলে এখানে কি হবে, $db_connect। এর পরেরটা কি হবে, ডেটাবেসের নেম। এখন আপনারা যে যে ডেটাবেসের নামটা দিয়েছেন সেটা একটা স্ট্রিং সাইনের মধ্যে লিখে দিতে হবে এখানে। হ্যাঁ, ওটা আমরা করব পরে, এখন না। এটা হচ্ছে একদম র প্রসেস। ডেটাবেস সার্ভার সাথে কানেক্টেড করার জন্য একটা লাইন লিখলেই হয়, অনলি ওয়ান লাইন। আমরা এখানে কতগুলো লাইন লিখছি দেখেন তো, 1 2 3 4 5 6 লাইন লিখছি। সিম্পলি একটা লাইন লিখলে ডেটাবেস সার্ভার কানেক্টেড সিলেক্টেড সব হয়ে যাবে। ওই প্র্যাকটিসটা আমরা পরে করব। MySQL i_selectdb, প্রথম প্যারামিটারটা হচ্ছে সার্ভারের ইনফরমেশন, এরপরে প্যারামিটারটা হচ্ছে ডেটাবেসের নাম। সো আমার ডেটাবেসের নাম কি ছিল, db_acip24 দিয়ে দিলাম। ও মা গো মা, এখন ডেটাবেসটা সিলেক্টেড হলো কিনা এটা বুঝবো কিভাবে, কানেক্টেড হয়েছে কিনা সেটা কিভাবে বুঝলাম, একটা স্টেটমেন্ট দিয়ে। কি রিটার্ন করে দেখেন, কি রিটার্ন করে, এটা ভেরিয়েবলের মধ্যে ধরেন db_select। আচ্ছা এটা দেখেন তো কি রিটার্ন করে, আমাকে বলেন। তাহলে কি করতে হবে কি রিটার্ন করে সেটা দেখার জন্য? বলেন তো একজন, এদিক থেকে বলেন কেউ একজন। এই ফাংশনটা কি রিটার্ন করে এটা আমি দেখতে চাচ্ছি, কিভাবে দেখব? কন্ডিশন দিয়ে দেখব। আগে একটা ভেরিয়েবলে ধরেন, তাই না, db_select। দুইটার নাম আবার একই দিয়ে না, এটা হচ্ছে কি কানেক্ট আর এটা হচ্ছে কি সিলেক্ট। এবার এটা ইকো করে দেখেন কিছু আসে কিনা, ট্রু অর ফলস। তার মানে কি, যদি ডেটাবেস পায় তাহলে কি রিটার্ন করবে, আর না পাইলে ফলস। তাহলে ইকো এখানে কি দিয়ে দিব, db_select। এবার চেক করি কি আসে, কি আসছে 1। এবার মনে করেন আপনি ইচ্ছে করে এটা ভুল করে দেন, 241 বানিয়ে দেন। এবার কি আসে দেখেন, কি আসতেছে এবার, ফাঁকা কিন্তু। আসতেছে কি এরকম, একটু চেক করে দেখেন সবাই। হ্যাঁ,
এটা একটু ভালো করে দেখেন, কারণ এই জায়গাটায় কিন্তু আমাদের ল্যাকিংস থাকে। ডেটাবেস কানেকশন স্ট্রিংটা অনেকেই কয় বুঝি না, এটার মধ্যে কি আছে আল্লাহ জানে, আমি এটাও তো বুঝি না। এটার সাথে সোজা জিনিস কিছু আছে আল্লাহর দুনিয়া, এটার সাথে HTML কঠিন আমার কাছে যেটা মনে হয়। টেবিলটা কি এর সাথে কঠিন না? তাহলে তো আপনারা তো যখন সফটওয়্যার ফর্মে যাবেন বলবেন যে BITM থেকে শিখে আসছি, কিচ্ছু বুঝি নাই কানেকশন স্ট্রিং কি। ভাই আপনি বুঝান, এরা কিছু পারে না, তাই না? তো বিষয়টা কিন্তু আসলে এরকম না। আপনার একটু মনোযোগ থাকলে কিন্তু জিনিসটা আপনি ধরতে পারেন। তো মনোযোগটা রাখাই তো মুশকিল, তাই না? কয়জন এখানে আছেন যে ক্লাসে আপনার বডি আছে, আপনার চিন্তাটাও ক্লাসে আছে? রোজা রমজানের দিন ভাবে চিন্তা হাত তুললেন, তার মানে বাকি যারা হাত তুলেন নাই তাদের বডি এখানে আছে কিন্তু মন এখানে নাই। কই আছে? হ্যাঁ, তাই না? ঘোরাঘুরি করতেছে কিন্তু আপনি আছেন এখানে, আপনি চিন্তা করতেছেন না কখন শেষ হবে, আজান দিল, ক্ষুধাও লাগতেছে, ইফতারের সময় হচ্ছে না, এখনো লাভ নাই তো। এটা হইতেছে বাঙালিদের জাতীয় সমস্যা, যখন যেখানে থাকে সেটা চিন্তা করে, অন্য চিন্তা করে। এক্সাম্পল দিছিলাম না এর আগে, আপনি যখন ক্যাম্পাসে যান তখন কি চিন্তা করেন? দূর কখন ক্লাস শেষ হবে, বাসায় যাবো। আবার যখন বাসায় যান তখন কি চিন্তা করেন? একটু পরে আবার ক্লাসে যাওয়া লাগবে, কাল সকাল হলে আবার ক্লাসে যাওয়া লাগবে। তাহলে বাসায় গেলে ক্লাসে চিন্তা করেন, ক্লাসে গেলে বাসার চিন্তা করেন, তাহলে ভুলটা কি আসলে বলেন? হ্যাঁ, কমন পড়ছে? 100% কমন পড়বে তো। হ্যাঁ, তাহলে বলেন, তাহলে কেন এটা করেন? তাহলে আজকে থেকে কি করবেন বলেন? যখন ডেটিং এ থাকবেন তখন ডেটিং এর কথা চিন্তা করবেন, যখন ক্লাসে থাকবেন তখন ক্লাসের কথা চিন্তা করবেন। ক্লাসে বসে বসে আপনি আপনার ডেটিং এর কথা চিন্তা করলে তো কোনো লাভ হবে না। আমার কথা আমি বুঝাতে পারছি? নাইস, আচ্ছা, ওকে। সো তাহলে এটাকে আমরা কি করতে পারি? সো যতক্ষণ ক্লাসে আছেন কি আলোচনা করা হচ্ছে, কি প্র্যাকটিস করা হচ্ছে, এইটা নিয়ে একটু ব্রেন স্টর্মিং করেন, তাহলে কিন্তু আপনার জন্য লাভ হবে। আদারওয়াইজ এখানে কষ্ট করে বসে আছেন, কোনো লাভ হবে না। আর বিষয়টা হচ্ছে এমনই, আপনি যদি একবার শিখে যান, একবার বুঝে যান, আপনার কি কোনো লস আসেনি? আপনি তো তারা শিখাইতেও পারবেন যে আসো এটা পারে তুমি শিখো। আমি শোনেন একটা গল্প বলি। আমি আরেকটা জায়গায় ক্লাস নিতাম, ওইটা এখন নেই না। সো ওখানে একটা স্টুডেন্টকে ক্লাসে আলোচনা করতেছে, অনেক কিছু পড়ার পর বলছি কি ক্লাস করবেন? হ্যাঁ করবো। কেন? বলছে যে না, অনেকগুলো লাভ আছে। একটা লাভ হচ্ছে কি, অ্যাটলিস্ট আমি আমার কোনো বন্ধু বা বান্ধবীকে তো শিখাইতে পারবো, এজন্য হলো আমার শেখা উচিত। বুঝেন নাই? সে কেন শিখবে? সে শিখবে তার কোনো একটা ফ্রেন্ডকে শেখানোর জন্য। তাহলে এখানেও কি করব? আমার ডাটাবেসটা সিলেক্ট হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি কি ইউজ করব? যদি এখানে আসে তাহলে কি আসবে? ইকো ডাটাবেস সিলেক্টেড। আর এলস এ কি আসবে? ডাটাবেস নট ফাউন্ড, MySQL I_error। এখানে কি হবে? সিলেক্ট কেন হবে? আমি যদি এরর ফাংশনটা কল করি, এরর ফাংশনটা কোথা থেকে এরর জেনারেট করবে? তার কাছে কি কানেকশন ইনফরমেশন লাগবে না, যে এটার মধ্যে কি আছে? এটাই তো সেই সব কিছুর মূল, DB_connect।
লেখাগুলো বেশি বড় বড় হয়ে তাহলে এবার ব্রাউজারে যায় দেখেন কি আসে কি আসতেছে ডেটাবেস সার্ভার সিলেক্টেড না ডেটাবেস সিলেক্টেড আসার কথা আমি যাই দেখি কি দেখায় রাইট অলওয়েজ আমার এটা দেখাচ্ছে কেন ডেটাবেস নট ফাউন্ড আননোন ডেটাবেস ও 241 আছে তাহলে এখানে কি করা লাগবে 224 এবার কিন্তু দেখাচ্ছে ডেটাবেস সিলেক্টেড সো আমরা যে ডেটাবেস সার্ভারের সাথে কাজ করব যে ডেটাবেসের সাথে কাজ করব আমরা সেই ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে পারলাম এবং ওই ডেটাবেস সার্ভারের মধ্যে থেকে পার্টিকুলার ডেটাবেসকে সিলেক্ট করতে পারলাম তাই না কোডের মধ্যে কিছু লিখি নাই একই জিনিস বারবার লিখতেছি এখানে এখানে অলওয়েজ কানেক্ট হবে সিলেক্ট কেন হবে এটার মধ্যে কি সার্ভার ইনফরমেশন আছে এটার মধ্যে কি আছে চেক করে কি দেখলেন বলেন তো এটার মধ্যে কি আছে বলেন আপনিই বলেন আপনারা বলছি কি আছে এটার মধ্যে বলেন তো এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে এটার মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে ডায়নামিক অ্যানসার হবে না অ্যাপ্রুভড অ্যানসার বলেন কি আছে এটার মধ্যে এটা কি কোনো একটা অ্যারে না কি এটা কি আছে এটার মধ্যে দেখেন নাই কিন্তু আপনি দেখলে কিন্তু বলতে পারতেন আপনি বলতে পারবেন কি আছে এটার মধ্যে আপনি 1 অথবা 0 না 1 অথবা ব্ল্যাঙ্ক ট্রু অথবা ফলস তাই না আপনি এটা কি করে দেখেন এটার মধ্যে কি আছে এটা একটা বুলিয়ান ভ্যালু সো এটা দিয়ে কখনো এই ফাংশনটা কাজ করতে পারবে না এই ফাংশনটা কাজ করার জন্য সার্ভার ইনফরমেশন লাগবে সার্ভার ইনফরমেশন কোন ভেরিয়েবলের মধ্যে আছে ডিবি আন্ডারস্কোর কানেক্ট ঠিক আছে সো এজন্য আমাকে এখানে সিলেক্ট দেওয়া লাগবে না আমাকে এখানে কানেক্ট দিতে হবে তাহলে ডেটাবেস সার্ভার কানেক্টেড হচ্ছে ডেটাবেস সিলেক্টেড হচ্ছে এখন আমাদের কাজ কি এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে না দেখেন তো একজন কি হয়েছে একটু হেল্প করেন যাদের হয়েছে আপনার হয়েছে না পিছনে একবারে চশমা হ্যাঁ হয় নাই দেন তো স্বাগত দেখেন তো কি হয়েছে হেল্প করে আসেন যান এসি গুলো একটু ছাড়া দেন না এসি ডাই মানে কি মারা যাও মারা যেতে বলছেন কারণ এখানে কখন আসবে যখন আমার ভুল থাকবে এখানে কোনো একটা ইনফরমেশন ভুল আছে এখানে যখন আসবে তখন ডাটাবেস নট ফাউন্ড সো ডায়ের কাজ হচ্ছে এর ভিতরে কাজটা করবে এবং সাথে সাথে কম্পাইলারকে থামায় দেবে নিচে আর কাজ করতে দিবে না আমার যদি এখানে ভুল থাকে নিচে কাজ করে লাভ আছে লাভ নাই এজন্য ডাই হচ্ছে দেখাবে এবং থামায় দিবে নিচে আসতো হ্যাঁ
এখানে বসছি 8টার সময়, এখন ওঠার নাম না। আমাদের টার্গেট হচ্ছে যে এই ফর্মের মধ্যে ইউজার ইনপুট দেবে, সেই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে রিসিভ করব, রিসিভ করে ডেটাবেজে সেভ করব। সেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। সো তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমরা প্রথমে ইনফরমেশনগুলো এখানে দিয়ে চেক করলাম যে ঠিকঠাক মতো আসতেছে কিনা। নাইস। এবার আমরা জানি যে দুটো আলাদা ফাইল যদি একসাথে কাজ করতে চায় তাহলে তাদের মধ্যে কানেকশনটা এস্টাবলিশ করতে হয়। সো আমরা কি করলাম, আমরা এখানে এসে পিএসপির এই যে ফাইলটা addStudent.php, এই ফাইলটার সাথে আমরা কি করলাম, এই ফাইলটার সাথে আমরা আমাদের MySQL ডেটাবেস সার্ভারের একটা কানেকশন দিয়ে দিলাম। সো আমরা রুলস অনুযায়ী এখানে একটু জিনিস খেয়াল করেন, এখানে মেইনলি কয়টা ফাংশন কাজে আসছে বলেন তো? সবাই একটু খেয়াল করেন কি বলি, হ্যাঁ, যে এখানে এই ফাংশনটার মধ্যে তো আমরা অনেকগুলো লাইন দেখলাম ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করার জন্য, সিলেক্ট করার জন্য, কিন্তু মেইনলি কয়টা জিনিস কাজে লাগছে আমাদের এখানে? MySQL i_connect এই ফাংশনটা, আর এখানে কিন্তু আরেকটা ফাংশন আছে, তাই না? আমি যদি আপনাদের হয়েছে দুজনের, আমি যদি আপনার করার দরকার নাই, ঠিক আছে, আমি একটু দেখেন, আমি যদি এত কিছু এখানে না করে আমি যদি জাস্ট সিম্পলি দেখেন, আমি এত কিছু না করে সিম্পলি এই দুটো লাইন লিখলে হয়ে যেত, ঠিক আছে? এই দুটো লাইন, এখানে অবশ্য একটা জিনিস লাগবে, এটা লাগবে, সিম্পলি এই দুটো লাইন লিখলে হয়ে যেত, আর কিছু করা লাগবে না, এত কিছু। বাট এটাকেই কিন্তু আমরা এত কিছু করলাম কারণ হচ্ছে যে ভুল হতে পারে, তাই না? হিউম্যান যেখানে ইনপুট দিবে সেখানে ভুল হবে, এটাই স্বাভাবিক, ভুল না হওয়াটাই কিন্তু অস্বাভাবিক। সো এজন্য কিন্তু আমরা কি করলাম, আমরা এভাবে স্টেটমেন্ট দিয়ে চেক করে করে নিলাম। সো এই ফাংশনটা এই তিনটা প্যারামিটার ইউজ করতেছে, এই তিনটা প্যারামিটারের এই জিনিসটা কি বলেন তো? সার্ভারের হোস্ট নেম, এরপরের জিনিসটা কি? ইউজার নেম, এরপর হচ্ছে পাসওয়ার্ড। সো আমরা যদি কেউ বলে যে MySQL i_connect এই ফাংশনটার প্যারামিটারগুলোর নাম কি, আপনি বলবেন লোকাল হোস্ট রুট আর কোনো পাসওয়ার্ড নাই, তাহলে কিন্তু না, এটা বললে কিন্তু হবে না। কি বলবেন? হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। আমি যে ডাটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে যাচ্ছি ওই ডাটাবেস সার্ভারের হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। সো যদি করতে পারে ভালো, তাহলে করতে পারলে সে কি রিটার্ন করে? ওই সার্ভারের সম্পর্কে বহুত ইনফরমেশন নিয়ে সে একটা বিশাল অ্যারে রিটার্ন করে, তাই না? আমরা দেখছি কিন্তু অ্যারেটা দেখতে কেমন লাগে। সো এবার যদি তাহলে আর যদি করতে না পারে তাহলে একটা ব্ল্যাঙ্ক অ্যারে আসে। তাহলে ইফ কোন একটা, এটা কি একটা অ্যারে ভেরিয়েবল, সো যদি ভেরিয়েবলের মধ্যে কিছু থাকে তাহলে ইফ এর মধ্যে যদি হয় তাহলে কি আছে? ট্রু। ইফ ট্রু হলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কি করলাম, যদি কানেক্টেড হয় তাহলে না সিলেক্টেড করা দরকার আছে, কানেক্টেড না হলে কি সিলেক্ট করা দরকার আছে? এজন্য কানেক্টেড না হলে আমরা ডিরেক্ট বলতেছি কানেকশন ফেল, MySQL i_error। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি কারণে কানেকশন হতে পারলো না সেই এররটা সে রিটার্ন করতেছে, এবং সেই এররটা রিটার্ন করার জন্য তার কাছে সার্ভার ইনফরমেশন দরকার হয়। আর সার্ভার ইনফরমেশন ভুল হোক যাই হোক সেটা কার মধ্যে আছে? এই ভেরিয়েবলের মধ্যে আছে, তাই না? এজন্য রিটার্ন করতেছে এইটা। আর যদি কানেক্টেড হয় তাহলে আমার কি করব? সিলেক্ট করব, কারণ এই ডাটাবেস সার্ভারের মধ্যে তো অনেকগুলো ডাটাবেস আছে, আমার যেটা দরকার আমি সেটা সিলেক্ট করে দিলাম, এই ফাংশনের মাধ্যমে সিলেক্ট করে এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এই ভেরিয়েবলের মধ্যে কি থাকে? এই ফাংশনটা, তাই না, কোন একটা ডেটাবেস সার্ভারের, MySQL ডেটাবেস সার্ভারের মধ্যে থেকে কোন একটা ডেটাবেসকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে যে ফাংশনটা লাগবে তার নাম কি? MySQL select db, এই ফাংশনটা, তাই না? এই ফাংশনটা দুইটা প্যারামিটার ইউজ করে, ওই সার্ভারের কানেকশন স্ট্রিং এবং ডেটাবেসের নাম, দুইটা জিনিস ইউজ করে যদি করতে পারে তাহলে সে রিটার্ন করতে পারে ট্রু, আর না করতে পারলে রিটার্ন করে ফলস। সো ট্রু বা ফলস যেটাই আসুক, যদি ট্রু আসে, ইফ ট্রু মানে কি কানেকশন করতে পারছে দেখাচ্ছে সিলেক্টেড, আর যদি কোনো কারণে ভুল আসে ডাটাবেস নট ফাউন্ড, MySQL এরর। সো এইভাবে কিন্তু আমরা কাজটা করে দিলাম। তারপরে আমাদের কানেকশন এবং সিলেকশনটা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? ডেটাবেস সার্ভারের সাথে আমরা যদি ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করলাম, ডেটাবেসটা সিলেক্ট করলাম, এবার
আমরা যদি ডেটাগুলো ওই ডেটাবেস সার্ভারে নিতে চাই, মানে মেইন কথা হচ্ছে ডেটাবেস সার্ভারে কোনো একটা অ্যাকশন এক্সিকিউট যদি আমি করতে চাই, ডেটাবেস সার্ভারের মধ্যে আমি যদি কোনো একটা কাজ করতে চাই, আমাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হবে। আপনি যদি একটা ফর্ম বানাবেন, ফর্মটা কি এমনিতেই হবে? একটা ল্যাঙ্গুয়েজ লাগবে না? কি ল্যাঙ্গুয়েজ বলেন তো? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? আপনি একটা সুন্দর একটা করবেন, ওর ল্যাঙ্গুয়েজ লাগবে। মোট কথা আমি যাই করি না করে ল্যাঙ্গুয়েজ লাগবে। তো ডেটাবেস সার্ভারে কাজ করার জন্য কি লাগবে? একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, তাই না? আমরা সেটাকে কি বলতেছি? এসকিউএল, স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল। সো একটা এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাকে একটা কোয়েরি লিখতে হবে। কোয়েরি লিখেই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। তাহলে ভালো কোয়েরি লেখার জন্য কিন্তু আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সবাই একটা সাইটের সাথে পপুলার আছি, সেটা হচ্ছে W3 Schools, তাই না? w3schools.com এই সাইটে যদি আমরা আসি, খেয়াল করবেন এখানে এই যে সার্ভার সাইট, এই বাম পাশ থেকে দেখেন লার্ন এসকিউএল। লার্ন এসকিউএল এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন এসকিউএল সম্পর্কে খুব সুন্দর, যে এসকিউএল জিনিসটা কি এটা খায়টা মাথায় দেয়, এখান থেকে কিন্তু খুব ভালোভাবে জানতে পারবেন। The SQL is SQL stand for কি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং ডেটাবেস। অর্থাৎ ডেটাবেজে আমি কোনো কিছু অ্যাক্সেস করতে চাইলে, কোনো ইনফরমেশন অ্যাক্সেস করতে চাইলে, অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছে? রাখা, তোলা, এডিট করা, ডিলিট করা, সর্টিং করা, তাই না? আপডেট করা, এগুলো করতে চাইলে কি করতে হবে? আমাকে এই যে এসকিউএল, এসকিউএল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং ডেটাবেস। আমাকে এসকিউএল, স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ করতে হবে। সো এখানে ইন্ট্রো, সিনট্যাক্স, সিলেক্ট, ডিস্টিং, এখানে দেখবেন এই যে এসকিউএল ফাংশন আছে না, এই ফাংশনের আগ পর্যন্ত এই প্রত্যেকটা টপিকস একটু পড়াশোনা করতে হবে। এবং এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পড়াশোনা করার জন্য সবচেয়ে বেস্ট টাইমটা হচ্ছে আমাদের বিআইটিএম-এর যে সিনিয়র ট্রেনার, তারা এভাবে বলে, যে তাদের কাছ থেকে শোনা, তারা এভাবে বলে যে এগুলো প্র্যাকটিস করতে হয় দুইটা টাইমে, একটা হচ্ছে রাত্রে ঘুমানোর সময়, আর একটা হচ্ছে ঘুম থেকে ওঠার সময়। বুঝতে পারছেন কথাটা? রাত্রে যখন ঘুমান, ঘুমাতে যাওয়ার সময় কি করেন বলেন? বিছানায় শোয়ার পর কতক্ষণ পরে ঘুমান? মিথ্যা কথা বলবেন না, রোজা আলগা হয়ে যাবে কিন্তু। কে বলছে 5 মিনিট? না, মিথ্যা কথা বলছে। তাহলে আপনি এক্সেপশনাল। আরে শুইবেন, একাত হবেন, ওকাত হবেন, এমনিতে চলে যাবে আধা ঘন্টা। শুলে ঘুমায় পড়ে, এটা এক্সেপশনাল। শুইলেই ঘুম ধরে, এটা কি এক্সেপশনাল? আপনি শোয়ার পরও অ্যাটলিস্ট আপনি আধা ঘন্টা কি চিন্তা করেন সেটা কিন্তু আমি জানি। বুঝছেননি? এবার বুঝে নিয়েন। এবার বলবেন যে আপনি কেমনে জানেন, কারণ আমিও তো ওগুলো চিন্তা করে আসছি। ওকে, সো এখন চিন্তাটাকে কনভার্ট করতে হবে কিসে? আপনি, আপনার কাছে তো মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, আপনি স্মার্টফোনে কারো ছবি দেখেন, কারোর সাথে ইমোতে কথা বলেন, সেগুলো বাদ দিয়ে কি করা লাগবে? এগুলো বাদ দিয়ে ওই স্মার্টফোনে তো আছেই, ওটার মধ্যে এখানে ঢুকে একটু দেখতে হবে। পারফেক্ট টাইম, যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ এরকম বন্ধ না হয়ে আসে ততক্ষণ মধ্যে আপনি রাখবেন। হাত ব্যথা হয়ে গেলে কি করবেন? কাঁথে দিবেন। আপনি বলেন যে আপনি কি করেন? ইয়েস, আই ডু দিস প্র্যাকটিস। আমি এই প্র্যাকটিসটা করি, প্রত্যেক দিনই করি, এবং আজকে সকালেও করছি এবং আগামীকাল সকালেও করব। এইটা করার পরে লাভটা হয়েছে কি জানেন? লাভটা হয়েছে যে আমি অনেক কিছু এখন জানি যেটা আমি আগে জানতাম না। এবং এটা এই জন্য আপনার, এই জন্যই কিন্তু সিনিয়র ট্রেনার যারা আমাদেরকে গাইড করে বা করেন, তারা কিন্তু আমাদেরকে এভাবেই বলে যে না, তোমরা এই প্র্যাকটিসটা করো। সো আমরাও আপনাদেরকে এটাই বলার চেষ্টা করতেছি, আমাদের সিনিয়র ট্রেনারদের কথাটাই কিন্তু আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। এনিওয়ে, সো এই বিষয়গুলো কেমন, এই বিষয়গুলো দেখবেন। দেখেন, সেহরি খাওয়ার পরে যখন ফজর নামাজ পড়েন, তারপরে যখন ঘুমাইতে যান, সাথে থেকে ঘুম ধরে? মিথ্যা কথা বলবেন না। সারা রাত জেগে থাকে, তাহলে তো আলাদা হিসাব। সো যারা ঘুমান, সো একটু স্টাডি করতে হবে।
রাইট? এগুলো পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে কিভাবে কাজটা হচ্ছে। সো এখন আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে আমরা আপনাদের রিসোর্স দিয়ে দিলাম, কোথা থেকে আপনি পড়াশোনা করে করে আপনার ইনফরমেশন রিচ করতে পারেন। আপনার ভিতরে যত বেশি ইনফরমেশন আসবে, জব মার্কেটে আপনার ভ্যালু তত বাড়বে। এবার হচ্ছে আপনি তাহলে এখন এই ডেটাবেজের সাথে আমরা অ্যাক্সেস করতে যাব, সো আমাদের এসকিউএল লাগবে। আমাদের অ্যাক্সেসটা কি হবে? আমরা একটা ডেটাবেজে ডাটা ইনসার্ট করব। সো ডেটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য যে কোয়েরিটা লিখতে হয়, এরকম একটা কোয়েরি এখন আমরা লিখব। আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, তাহলে কিন্তু এখানে আমরা একটা লাইন লিখলাম যে ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে লিখলাম ভ্যালুস। দয়া করে এসটা দিন, অনেকে এসটা দিবেন না আমি জানি, কারা কারা দেন নাই ভালো করে চেক করে দেখেন, অনেকে এস দেন নাই। ভ্যালুস, এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সো এভাবে এখন আমরা কোয়েরি লিখবো। এই জায়গাতে কিন্তু অনেকে ভুল হবে, সো একটু কেয়ারফুল থাকবেন। আমরা এক চান্সে টেবিলে ডাটা দেওয়ার চেষ্টা করব, ম্যাক্সিমাম যেন যায়। তাহলে ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট, ইনসার্ট ইনটু, কি খেয়াল করেন কিছু কিছু অক্ষর বড় আছে, কিছু কিছু অক্ষর ছোট আছে, তাই না? কেন? কারণ এগুলো হচ্ছে ওই যে আমরা যে এসকিউএলটা ইউজ করতেছি, স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স এগুলা, এজন্য এদেরকে বড় হাতে আমরা লিখলাম আর কি, সবসময় লিখবো। এগুলো ছোট হাতে লিখলেও কাজ করবে, ছোট হাতে লিখলেও কিন্তু কাজ করবে, কিন্তু আমরা অলওয়েজ কি লিখবো? বড় হাতে লিখবো, কারণ এগুলো হচ্ছে এসকিউএল এর সিনট্যাক্স। এজন্য ইনসার্ট ইনটু, এরপর এখানে আছে টেবিলের নাম। আমরা এখন টিবিএল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, এজন্য টেবিলের নাম কি দিলাম? টিবিএল স্টুডেন্ট। যদি বলা হয়তো যে একটা ব্লক টেবিল তৈরি করেন, সেখানে এগুলো রাখেন, তাহলে ওইখানে ইনসার্ট ইনটু টিবিএল ব্লক, তাই না? এটা কিন্তু চেঞ্জ হবে, বাট এটা কিন্তু চেঞ্জ হবে না। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখতে হবে কি? আমার যে টেবিলে ডাটাটা আমি দিতে যাচ্ছি ওই টেবিলের কলামের নাম। এরপরে ভ্যালুস, এসটা দিয়ে বারবার বলতেছি, অনেকেই দেন না আমি জানি, ভালো করে দেখেন এস দিবেন কিনা। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে হচ্ছে ভ্যালুগুলো কোথা থেকে আসবে। এখানে হলো কোথায় যাবে, আর এখানে কি কোথা থেকে আসতেছে। আসবে কোথা থেকে? ফর্ম থেকে আসবে না? তাহলে এখানে হবে ফর্মের থেকে যে অ্যারের মধ্যে আসছে, সেই অ্যারে আপনি যা করে নিয়ে আসছেন ওইটা হবে এখানে। আর এখানে কি হবে? টেবিলের কলামের নাম। তো লিখে দেন, আপনার টেবিলের নাম কি দিয়েছেন সেটা আপনি ভালো জানেন, আমারটা কি দিয়েছি সেটা আমি ভালো জানি। সামানটা আমি লিখে দিচ্ছি, আপনি আপনারটা লিখে দেন, সেম। তাহলে প্রথমে কি হবে? স্টুডেন্ট নেম, এরপরে আমাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটা ছিল আমার কলামের নাম। কিসের কলাম? টেবিলের কলাম। দেখেন আমি এখান থেকে যদি যাই, এই যে আমার ডেটাবেজে যাই, স্ট্রাকচারে যাই, এই দেখেন স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে? এগুলোই কিন্তু আমি দিলাম কোথায়? আমার এই প্রথম যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল তার মধ্যে, এবং এভাবে লিখে দিলাম। এবার সেকেন্ডে কি লিখতে হবে? এখানে আসতেছে কোথা থেকে? এটা ফর্ম থেকে আসবে, যেগুলো সেগুলো লিখবে এখানে, বুঝছেননি? আচ্ছা, এবার তাহলে ফর্ম থেকে কি আসছে? এই যে আমার ফর্ম থেকে যে সাবমিট করা হয়েছিল,
এই যে ইমেল অ্যাড্রেস, তারপরে স্টুডেন্ট নেম, এই ইন্ডেক্সে আসবে না? অ্যারে আমার যেটাই হোক ইন্ডেক্স তো এটা হবে নাকি? তাহলে এই ফোন নাম্বার এই ইন্ডেক্সের মধ্যে এখানে তো দিছি পোস্ট, সো পোস্টে যখন দিছি সব চলে গেছে পোস্টে। এবার যখন ফাংশন কল করছি, এটা কি ফাংশন ডেফিনেশন না কলিং? কলিং। ফাংশন যখন কল করছি তখন পোস্টে পাঠাই দিছি এভাবে। এবার দেখি ফাংশনের ডেফিনেশনে কি আছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি এখানে কার্সারটা নিয়ে কন্ট্রোল চেপে ধরেন, দেখেন হাতের মতো একটা সাইন আসবে। কার্সার নিয়ে যান এখানে, মাউসের কার্সার, এবার কন্ট্রোল চেপে ধরেন কিবোর্ড থেকে। এবার এখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন ফাংশনের ডেফিনেশনে চলে আসে। যায় না? তাহলে কোথাও একটু গন্ডগোল করছেন। ম্যাক্সিমামেরই যাবে। আপনি যদি কোনো গন্ডগোল না করেন তাহলে যাবে, মানে অনেক বড় হবে। যখন আপনি কোনো একটা ফাংশনে ক্লিক করবেন এভাবে কন্ট্রোল ধরে ক্লিক করলে এখানে চলে আসবে। এবার এখানে এসে দেখেন ওই পোস্টকে রিসিভ করছে কে? ডেটা। তাহলে সব এখানে যে ফিল্ডের নেমগুলো আছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ নেম, এগুলো কোথায় চলে যাচ্ছে? ডেটার মধ্যে। তাহলে আমার এখানে কি লিখতে হবে? এখানে আমাকে ডাটা ইউজ করতে হবে। এবার আমি এখানে এসে ধরেন এখানে এসে ভ্যালুসের মধ্যে এখানে যেহেতু এটা একটা ভ্যালু, সো স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে। এটা একটু পার্থক্য খেয়াল করেন, আমি যা কিছু করতেছি কার মধ্যে? স্ট্রিং সাইনের মধ্যে। সো স্ট্রিং সাইনের মধ্যে আমি প্রথমে লিখবো $, ডেটা, এরপরে ইন্ডেক্সের নাম কি? স্টুডেন্ট নেম, এরপরে একটা কমা, এরপরে আবার একটা স্ট্রিং সাইন। এখানে কি আসবে? $, ডেটা, ইমেল অ্যাড্রেস, $, ডেটা, না না কোটেশনের মধ্যে হবে না, এভাবেই হবে। রুলস এটাই আর কি, আমরা যেভাবে বলে দিছি আমরা সেভাবে প্র্যাকটিস করি, যেভাবে এসকিউএল বলে দিছে। এই রুলসটা এসকিউএল স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ ওনাদের সেট করে দেওয়া আর কি, এটা আমরা আমাদের মন মতো করতে পারবো না। সো ডেটা, স্টুডেন্ট নেম, ডেটা, ইমেল অ্যাড্রেস, পুরো জিনিসটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। অনেকেই কিন্তু এটা দিবেন, এটা কিন্তু আমি জানি। বোরানুদ্দিন সাহেব কি অবস্থা? সেভ হয়ে গেছে? আচ্ছা গুড। ফোন নাম্বার এটা লিখে দিছেন? কোটেশন টোটেশন দিছেন ঠিকঠাক মতো? এখানে একটা মাঝখানে নাম, এখানে একটা মাঝখানে নাম। এই ইন্ডেক্স গুলা কোথা থেকে আসছে? এগুলা স্টুডেন্ট নেম, এটা কিন্তু আমার ফর্ম থেকে গেছে। হ্যাঁ, সো একটা জিনিস ভালো করে করেন, আমি এত কথা বারবার বলতেছি তার কারণ কি? কারণ আমরা যদি 3টা পারি 300টাও পারবো, তাই না? সো যত বড় রেজিস্ট্রেশন ফর্মে আসে ফিল আপ করতে পারবেন। শুধু কিছু বিষয় আছে যেমন ইমেজ, ইমেজ আপলোডটা আমরা দেখাবো পরে, এখন না, প্রজেক্ট ওয়ার্কের সময় আর কি। এবং ইমেজ আপলোডটা কিন্তু খুবই সোজা, মাত্র 2 লাইনে কোড লিখলেই হয়। যদিও আমরা 20 লাইনে কোড লেখা করব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ছোটটা তো জানেননি তাই না? একটা ফাংশন আছে, নাম কি? মুভ আপলোড ফাইল। এই ফাংশনটা কল করে দিলে ইমেজ আপলোড হয়ে যাবে, বাট অনেক কাহিনী আছে এর মধ্যে। সো দেখেন, ডেটা, স্টুডেন্ট নেম, ডেটা, ইমেল অ্যাড্রেস, ডেটা, ফোন নাম্বার, সব লিখে দিলাম। এখন তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে? হ্যাঁ, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বলেন তো বোরানুদ্দিন সাহেব? পুরো কুয়েরিটাই আছে আমার এটার মধ্যে। এখন মনে করেন আপনি কাউরে প্রপোজ টোপোজ করবেন, সব কথা সাজাইছেন, বলতে তো হবে। ইকো ইকো বলার জন্য একটা ফাংশন লাগবে, MySQL I_query। এই যে এটা দিয়ে হলো আপনি তাকে বলতেছেন যে 1 4 3 নাকি? আচ্ছা, এখানে কি হবে? DB_connect, এরপরে কি? SQL। তাহলে এটাতে কি করলাম? আমি কোয়েরিটা এক্সিকিউট করে দিলাম। কোয়েরিটা আমি এক্সিকিউট করে দিলাম, MySQL I_query DB_connect SQL। SQL এর মধ্যে কিন্তু আমার পুরো ইনস্ট্রাকশনটা আছে। কি করতে হবে?
তাহলে আমরা যতটুকুন লিখলাম, ফাংশন কল হচ্ছে, কানেক্টেড হচ্ছে, সিলেক্ট হচ্ছে, কোয়েরি লিখলাম, কোয়েরি এক্সিকিউট করলাম। যদি সব ঠিকঠাক থাকে ডেটাবেজ ডাটা চলে যাওয়ার কথা। এবার যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে এসে এখানে একটা রিলোড দেই, এগুলো দেখে ভয় পেয়েন না, স্কিপ করে যান। এগুলো বুঝতে পারতেছেন কেন আসছে, সেট দেওয়া হয়নি এই জন্য আসছে। কারণ আমরা যা কিছু করছি সব কখন হবে, সাবমিট বাটনে ক্লিক করার পর না। এবার এখানে একটা নাম দেন যার মন চায়। আমি দিলাম অনন্ত জলিল। ইমেল অ্যাড্রেস কি দিব? ইমেল অ্যাড্রেস দিলাম যে hasan@gmail.com। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 123456। সেভ স্টুডেন্টে ক্লিক করি, আমার দেখাচ্ছে ডেটাবেস সিলেক্টেড। ঠিক আছে, সো এবার টেবিলে যাই, দেখি কি দেখায়, ডাটা গেছে কিনা। আসলে টেবিলে জমা হবে না। এই যে টেবিলে জমা হলে বুঝবেন কিভাবে, টেবিলে এখানে ক্লিক করলেই হবে। এই যে টেবিলের মধ্যে ক্লিক করেন, ক্লিক করে নিচের দিকে এসে দেখেন, এই দেখেন অনন্ত জলিল চলে আসছে। কারো কি আসছে? কার কার আসছে বলেন তো? ভালো করে দেখেন। আসে নাই? কেন আসবে না? ব্রাউজে ক্লিক করেন, দেখেন এখানে আসছে কিনা, আসবে। আবার এখানে যাচ্ছি, এখানে আবার লিখি একটা নাম, মেহেদী হাসান, mehdi@gmail.com, পাসওয়ার্ড 0177425। সেভ স্টুডেন্টে ক্লিক করলাম। এবার এখানে আসলাম, ব্রাউজে ক্লিক করলাম, এই যে মেহেদী হাসান চলে আসছে। কয়জনের যাচ্ছে বলেন তো, একটু হাতটা তুলেন দেখি, একটু ধরে রাখেন, সমস্যা নাই। ব্ল্যাঙ্ক, ওয়াও, কংগ্রাচুলেশন, অনেক যাচ্ছে। আপনাদের কাছ থেকে আমি এটা আশা করি নেই। আচ্ছা, যাই হোক, হয়ে গেছে আনফরচুনেটলি। হ্যাঁ, চাই নাই। এই আপনি একটু জানতো, দেখেন কি প্রবলেম আছে। হ্যাঁ, ওই পিছনে যান। বোরানোর দিনে যায় নাই? আচ্ছা, এই যে এখানে কার যায় নাই? হ্যাঁ, ওর একটু, এই যে এই ছেলের একটু দেখেন। আপনারটা তো দেখতেছে, আপনার যায় নাই কি কোন? আপনাদের দুজনে যায় নাই? এই আপনি যা দেখেন, হেল্প করেন একটু, পারেন কিনা দেখেন। স্বগত গেল না কেন? সব ঠিক আছে,
সব ঠিক আছে, কাজ করতেছে না, কম্পিউটারের দোষ। প্রবলেমটা আসলে স্কিপ করে যান। হয় নাই? হ্যাঁ বাবু বলো। না আমি এখনো ক্লাস থেকে বেরোবো আধা ঘন্টা পর।